ASUS ROG 2 আরেকটি দুর্দান্ত কাজ নিয়ে আসলাম। এই ফোনটি কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া একটি ফোন, আর ফোনটি একদমই ফ্রেশ। এর আগে কোনো ধরনের কাজ করা হয়নি এবং গেমিং ফোন উনি নতুন কিনেছিলেন। সরাসরি আমার শপে এসেছেন, বিভিন্ন ধরনের ইউটিউবে ভিডিও দেখেছেন যে এ ধরনের প্রবলেমগুলো কিভাবে ফিক্স করা যায়, তারপর সিদ্ধান্ত নিয়েছেন আমার কাছে আসবেন। তো উনি সরাসরি আমার কাছে এসেছেন। আর এ ধরনের ফোনগুলো আসলে কাজ করতে একটু সময় লাগে। আপনারা জানেন যে ASUS ROG 2 সহ বিভিন্ন ধরনের যে আসুসের ফোনগুলো রয়েছে এগুলো কাজ করতে একটু সময় নিয়ে করতে হয়, ধীরে সুস্থে, কারণ অনেকগুলো রেবন, অনেক কেবল, অনেক কিছুই কিন্তু এগুলো সংযুক্ত থাকে মাদারবোর্ডের সঙ্গে। তো যা হোক, আমি মাদারবোর্ডটি অলরেডি বের করে নিয়ে এসেছি। আর মাদারবোর্ডটি কিন্তু অনেক লম্বা, আর এই মাদারবোর্ডের মধ্যেই দেখা যায় যে বিভিন্ন ধরনের হার্ড ডিস্ক কানেক্ট করেও কিন্তু কাজ করা যায়। কম্পিউটারের যে ডিভাইসগুলো যেভাবে সাপোর্ট দিয়ে থাকে সে ধরনের কাজ এই ফোনটিতেও করা যায়। তো আমি প্রসেসরের উপরে দেখতে পাচ্ছি যে হিটসিঙ্কের জন্য যে থার্মাল পেস্ট ইউজ করা হয়েছে, লিকুইড পেস্টটি, সেটি কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। আপনারা দেখুন, একদম পাউডারের মতো হয়ে গিয়েছে। তো এটি আমি আগে প্রথমে পরিষ্কার করে নেব। আর প্রসেসরটি যেহেতু অনেক বেশি হিট হয়, বিশেষ করে এই ধরনের ফোনের ক্ষেত্রে, সাধারণত গেমিংয়ের জন্যই তো এই ফোনগুলো কিনেন। তো গেমিং ফোনগুলো যেহেতু প্রসেসর প্রচুর হিট হয়, সেহেতু প্রসেসরের যে বলগুলো সেগুলো ডাই হয়ে যেতে পারে এবং শোল্ডারিং ডাই হয়ে যাওয়ার মাধ্যমেই কিন্তু এই ফোনগুলোর বিভিন্ন প্রোটোকল মিসিংয়ের মাধ্যমে ফোনগুলো ডেড হয়ে যায়। সেটি হতে পারে র্যাম এবং হতে পারে সেটা সিপিইউ থেকেও হতে পারে। তো যেহেতু সিপিইউ এবং র্যাম একসঙ্গে এই ফোনটিতে অ্যাডজাস্ট করা থাকে এবং যেটাকে আমরা ডাবল ডেকার সিপিইউ বলে থাকি। তো সাধারণত এই ফোনগুলো সিপিইউ রিবোলিংয়ের মাধ্যমে ডেড ইস্যুগুলো ফিক্স করা যায়। এগুলো হচ্ছে খুবই সাধারণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে যে এ ধরনের প্রসেসর যে ফোনগুলোতে রয়েছে সেগুলো এভাবে ডেড হতে পারে। বিভিন্ন ধরনের সফটওয়্যারের মতো ইস্যুজ মনে হতে পারে, কিন্তু সেই ফোনটি কিন্তু ডেড ইস্যু চলে যায় হার্ডওয়্যার থেকে। তো এই যে বিষয়গুলো, এগুলো ইতিপূর্বে অনেক কাজ করেছি, তারপরে আপনাদের সাথে শেয়ার করে থাকি যে এই ভিডিওগুলো। আজকে দেখব যে এই ফোনটি যেহেতু ফ্রেশ একটি ফোন, এটি সিপিইউ রিবোলিং করে আদৌ কি সলভ হয় কিনা। আর এই ফোনটির একদম স্বাভাবিক রয়েছে অন্যান্য যে বিষয়গুলো, যেমন ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং এবং চার্জিংয়ের লোডিং, অন্যান্য কিছু। যেহেতু মাদারবোর্ডটি একদম সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে, কোনো ধরনের এর আগে কাজও করা হয়নি, তো সব মিলিয়ে বলা যায় যে ফোনটি সিপিইউ রিবোলিংয়ের মাধ্যমেই কিন্তু ফিক্স হয়ে যাবে। আর সিপিইউ রিবোলিংয়ের পূর্বে আমাদের যে গ্লু কাট করতে হয়, খুব সুন্দরভাবে এই ফোনটির গ্লু কাট করে নিতে হবে। আপনারা জানেন যে আসুসের ফোনগুলো অন্যান্য শাওমি বা স্যামসাং এ ধরনের ফোনের মতো না, এর গ্লু থাকে একটু ব্যতিক্রম। প্রত্যেকটি ফোনেরই কোম্পানির আলাদা আলাদা গ্লু ব্যবহার করে থাকে, বিশেষ করে এই প্রসেসরগুলো প্রোটেক্ট করার জন্য, বিশেষ করে ওয়াটার ড্যামেজ যেন না হয়। তো যা হোক, আমি আঠাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে র্যাম এবং সিপিইউ রিবোলিং করে তারপর ইনস্টল করব। দেখব যে ফোনটি রান হয় কিনা, আর সুন্দরভাবে কিভাবে কাজগুলো করা যায় স্টেপ বাই স্টেপ। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদের একটি ধারণা আসবে। আর এই কাজগুলোর ক্ষেত্রে অবশ্যই বলবো যে যারা এক্সপার্ট তাদের দিয়ে করাবেন, কারণ এক্সপার্ট ছাড়া এই কাজগুলো করতে গেলে ফোনটি কিন্তু একেবারে ডেড হয়ে যাবে, মানে পার্মানেন্ট ডেড যেটাকে বলে। কারণ হচ্ছে যে এই যে বর্তমান যে কন্ডিশন এই ফোনটির, এটি হচ্ছে কোমায় চলে যাওয়ার মতো, বা একদম অজ্ঞান হয়ে আছে, কিন্তু ফোনটি একদম ডেড হয়নি, এটির রেসপন্স রয়েছে। এবং সিপিইউ র্যাম এগুলো কিন্তু সহসাই কিন্তু খারাপ হয় না, খুব কমই দেখা যায় যে এগুলো একেবারে ড্যামেজ হয়, খারাপ হয়। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এই ফোনগুলোর ক্ষেত্রে যদি কোনো শর্ট সার্কিট হয়ে যায় বা ওভার ভোল্টেজের কারণে এই সিপিইউ খারাপ হতে পারে। অনেক সময় অনেক বেশি গরম হয়ে সিপিইউগুলো পুড়ে যেতে পারে। তো এছাড়া খুব কম সংখ্যক ফোনই কিন্তু সিপিইউ ড্যামেজ হয়, এই বিষয়টি আপনাদের জানা থাকা দরকার। যদিও ফোনটি ডেড মোডে আছে, তারপরে আশা করা যায় যে এই ফোনটি রান হবে খুব স্মুথলি। র্যামটি আমি রিমুভ করে নিলাম, আর র্যাম সিপিইউ উভয়টি রিমুভ করে তারপর কিন্তু ফোনটি রিবোলিং করে ইনস্টল করতে হবে। এবং প্রতিটি স্টেজে অনেক সূক্ষ্ম এবং সুন্দরভাবে ক্লিনভাবে কাজ করতে হবে, কোনো লাইন যেন ড্যামেজ না হয়, কোনো একটি লাইন আরেকটি লাইনের সঙ্গে যেন অ্যাটাচ না হয়ে যায়, এই বিষয়গুলো খেয়াল রেখে কাজগুলো করতে হয়। কারণ একবার ড্যামেজ হয়ে গেলে সেটি কিন্তু রিপেয়ার করা অনেক কঠিন হয়ে যায়। আপনি যদি অরিজিনাল যে কোয়ালিটি রয়েছে সেটিকে অক্ষুণ্ণ রেখে এই কাজগুলো করতে পারেন, তাহলে বলা যায় যে এই ফোনটি একদম আগের মতো চলবে। তো এই কনফিডেন্স নিয়েই আমি কাজ করে থাকি। যা হোক, আজকের যে প্রসেসরটি এটি একটু হার্ড মনে হচ্ছে, কারণ
প্রত্যেকটি ফোনেরই মাদারবোর্ডের গ্লু বা আঠা ভিন্ন থাকে আমি বলেছি। আর এই মাদারবোর্ডের ভিন্নতার কারণে আমাদের কৌশলগুলোও কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে। দেখুন খুবই স্মুথলি কিন্তু আমি প্রসেসরটি রিমুভ করে নিলাম এবং যে ক্যাপগুলো এগুলো পরে লাগিয়ে দিতে হবে। তো আমার প্রতিটি কাজের ক্ষেত্রে আমাকে আগে থেকে একটু ভেবে চিন্তে তারপর কাজগুলো করতে হয়। যদিও এই কাজগুলো একাধিকবার করেছি, অনেক কাজ করেছি, তারপরেও এই ফোনগুলোতে আমাদের প্রত্যেকটি ফোনের ক্ষেত্রেই একটু এক্সট্রা কেয়ার নিয়েই কাজ করার প্রয়োজন হয়। তো র্যাম সিপিইউ কিন্তু অলরেডি রিমুভ করে নিয়েছি। এবার খুব সুন্দর করে ক্লিন করে রিবোলিং করে তারপর ইনস্টল করার পালা।
আমি কিন্তু অলরেডি র্যাম সিপিইউ রিবোলিং করে ইনস্টল করলাম এবং কি খুব সুন্দরভাবে একে একে সব কিছু লাগিয়ে তারপরে ফোনটি অন করার চেষ্টা করব। তো এই ধরনের কাজে আসলে একটু বেশি সময় লাগে, যেগুলো ফিটিং করা এবং সব কিছুর পরে যদি অন করতে গিয়ে অন না হয় তখন কিন্তু এই ফোনটি আবার খুলতে হলে অনেক সময় লাগে। তো আমি চার্জিংয়ে লাগিয়ে দেখছি এবং চার্জিংয়ে দেখতে পাচ্ছি কোনো রেসপন্সই নেই, কোনো ধরনের চার্জিং লোডিং নেই। আমি আর একটু চেষ্টা করছি। এখানে একটি রেবন রয়েছে, যে রেবনের মাধ্যমেই কিন্তু চার্জিংয়ের ভোল্টেজটি আসছে মাদারবোর্ডে। তো আমি একটু ব্যাটারি চার্জ রয়েছে কিনা সেটি পরিমাপ করে দেখব। তো ব্যাটারি একেবারে ডাউন রয়েছে, ব্যাটারি চার্জ নেই বললেই চলে। এ ধরনের ফোনের ক্ষেত্রে আসলে ব্যাটারি চার্জ না থাকলেও ফোনটি অন করা কঠিন। আর আসুসের এই ব্যাটারি কানেক্টর, মাদারবোর্ডের যে ডিসি পাওয়ার সাপ্লাই যে কানেক্টরগুলো, সেগুলো আপনারা জানেন যে এই কানেক্টরগুলো আসলে অ্যাভেলেবেল না, যে কারণে আমরা চেক করতে পারি না। আমি একটু ওয়েট করব এবং চার্জিংয়ের বিষয়টি কনফার্ম হব, এরপর প্রয়োজনে আমি আলাদাভাবে চার্জ করে তারপর ফোনটি অন করার চেষ্টা করব। আর এরপরেও কিন্তু আমি এই ফোনটিতে সব কিছু চেক করে নিচ্ছি, বিশেষ করে ব্যাটারি চার্জ রয়েছে কিনা, কম্পিউটার ইউএসবি পোর্ট করছে কিনা, কম্পিউটার ইডিএল পোর্ট করছে কিনা, সব ধরনের ভোল্টেজগুলো চেক করার প্রয়োজন রয়েছে, বিশেষ করে পাওয়ার আইসির ভোল্টেজগুলো। তো সব কিছু যেহেতু ঠিকঠাক রয়েছে, অনেক সময় অপেক্ষা করে তারপর কিন্তু সিদ্ধান্ত নিলাম যে ব্যাটারিটি চার্জ করব। তো দেখুন, ব্যাটারি একদম ডাউন ছিল। চার্জ করার পর ফোনটি কিন্তু একদম সম্পূর্ণ অন হয়েছে। মূলত প্রবলেমটি সিপিইউ থেকেই ছিল। তো এই ব্যাটারিটি একদম ডাউন ছিল, যেটি চার্জ করতেই পারছিল না চার্জারের মাধ্যমে, যে কারণে ফোনটি অন হতে আমার একটু সময় নিয়েছে। তো পরবর্তীতে ব্যাটারি এক্সট্রা চার্জ দিয়ে তারপর ফোনটি যখন চার্জার দিয়ে চার্জ নিচ্ছে, এখন ঠিকঠাক মতো অন আছে এবং সব ঠিকঠাক মতো কাজ করছে। আর এই ASUS ROG 5, ROG 2, ROG বিভিন্ন মডেলের যে কাজগুলো ফোনগুলো রয়েছে, এগুলোর প্রসেসরের কাজ করতে গেলে একটু সময় নিয়ে করতে হয়, অনেক ভেবেচিন্তে কাজ করতে হয়, ভুল স্টেপ যেন না হয়। তো ভিডিওটি আসলে একটু লম্বা ছিল, তারপরে শর্ট করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।